এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, স্ত্রী ছেলেসহ শামীম ওসমান দুবাইয়ে গ্রেফতার। প্রাথমিকে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে পরিবর্তনের ভাবনা, লটারি ফেরার আভাস। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 14, আহত 27। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে। ক্ষমতার পালাবদলে বিএনপিও একই চরিত্র দেখাচ্ছে, বললেন সার্জিস। সর্বশেষে জানাবো, সুনামগঞ্জে গ্যাস সংকটের প্রভাব, রান্নাঘর থেকে সিএনজি পাম্পে ভোগান্তি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে কোথা থেকে দেখছেন। প্রাথমিকে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে পরিবর্তনের ভাবনা, লটারি ফেরার আভাস। আগামী শিক্ষাবর্ষ 2027 থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণী সহ অন্যান্য শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি ফেরানোর আভাস মিলেছে। হঠাৎ করে ঘোষণা দেয়া ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি বাতিলের পরিকল্পনা করা হয়েছে। আগের মতো লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়ে ইতিবাচক ভাব দেখছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। সোমবার 3 আগস্ট এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করা হচ্ছে। এর আগে গত মার্চে এক সম্মেলনে শিক্ষার্থী আনম এহসানুল হক মিলন আকস্মিকভাবে ঘোষণা দিয়েছিলেন, ভর্তিতে লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা হবে। সে সময় তিনি বলেছিলেন, আমরা লটারি ব্যবস্থা প্রত্যাখ্যান করলাম। এ সময় ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার ঘোষণার পর এনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাদের ভাষ্য, ভর্তি পরীক্ষা চালু হলে পুরনো সমস্যাগুলোকে আবার ফিরিয়ে আনতে পারে। আর শিশু বয়সে মেধার তেমন কোনো পার্থক্য থাকে না। এই বয়সে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা যৌক্তিক নয়। এতে বরং শিশুদের উপর অযাচিত প্রতিযোগিতা ও মানসিক চাপ তৈরি হয়। একই সঙ্গে কোচিং নির্ভরতা বাড়ে, যা শিক্ষা ব্যবস্থাকে আরও বাণিজ্যিক করে তোলে। তাই বর্তমান পরিস্থিতিতে শিশুদের ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি তুলনামূলকভাবে ভালো। তবে লটারি যেন আরও স্বচ্ছভাবে হয়, সেটি নিশ্চিত করতে হবে। এমতাবস্থায় এখন শিক্ষা মন্ত্রণালয় নতুন চিন্তা ভাবনা করছে, যা ইতিবাচক বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 14, আহত 27। ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার মারাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 14 জন নিহত এবং 27 জন আহত হয়েছেন বলে নগরীর সামরিক প্রশাসন জানিয়েছে। বুধবার 5 আগস্ট মধ্যরাতের পর থেকে 5 বছর ধরে চলা এই যুদ্ধে নতুন করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে যে মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলায় অঞ্চলের অন্তত 7টি স্থান আঘাতপ্রাপ্ত হয় এবং প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এলাকাটিতে বিমান হামলার সতর্ক সংকেত চালু রাখা হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিস্টকো জানান যে নগর কেন্দ্রের কাছে একটি গুদাম ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে হামলায় আরও কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ভিটালি ক্লিস্টকো বার্তা সংস্থা টেলিগ্রামে জানান যে ধ্বংসাবশেষের নিচে এখনও মানুষ চাপা পড়ে থাকতে পারে এবং সেখান থেকে 2 জনকে উদ্ধারের পর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগের এক বার্তায় তিনি জানান যে রাশিয়ার হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় ভূমিকা পালন করেছিল। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলগুলো কেন ক্ষমতাচ্যুত হলো তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে। 71-এর মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেয়া আওয়ামী লীগ কেন জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হলো, সেই আত্মসমালোচনার দায় দলটির নিজেরই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার 5 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে আসিফ নজরুল লেখেন, 16 ডিসেম্বরের পর 5 আগস্ট বাংলাদেশের জন্য আরেকটি বিজয়ের দিন। তার ভাষায়, জুলাইয়ের আন্দোলন শুরুতে শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না, তবে 16 জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ড পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে। তিনি দাবি করেন, নিজের দেশের মানুষের ন্যায্য প্রতিবাদের জবাবে এমন সহিংসতার নজির দক্ষিণ এশিয়ায় বিরল। একই সঙ্গে 5 আগস্টের পরে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকেও তিনি আধুনিক বিশ্বের ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। আওয়ামী লীগের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, নানা বিতর্ক থাকলেও দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীন বাংলাদেশে জনরোষের মুখে দলটিকে অন্তত 2 বার ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রশ্নের উত্তর আওয়ামী লীগেরই খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিতে আত্মসমালোচনা ও অনুশোচনার জায়গা নেই।
তিনি অভিযোগ করেন, এ ধরনের মানসিকতাই দলটিকে দীর্ঘদিন দমনপীড়ন ও ক্ষমতার অপব্যবহারে উৎসাহিত করেছে। আসিফ নজরুল আরও লেখেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলেরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে, তবে আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানা বোধ এবং অনাচার করার আত্মবিশ্বাস অন্য কোনো দলের মধ্যে তিনি দেখেনি বলে উল্লেখ করেন। ফেসবুক পোস্টে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে আনন্দিত হতে পারেন, তবে তার মতে জুলাইয়ের সহিংসতায় নিহত ও আহতদের বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে তিনি আবারও রাজপথে নামবেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, জুলাই আমাদের পুনর্জন্মের নাম। নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিরোধ হবে, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমরা জুলাই হয়ে বাঁচব চিরদিন। ক্ষমতার পালা বদলে বিএনপিও একই চরিত্র দেখাচ্ছে, বললেন সার্জিস। ১৬ বছর ধরে নিপীড়িত বিএনপি ক্ষমতার পালা বদলে এখন আগের সরকারের মতো একই চরিত্র দেখানো শুরু করেছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার ৫ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের গ্রেপ্তারের তথ্য জানিয়ে তিনি এ মন্তব্য করেন। সার্জিস তার ফেসবুক পোস্টে লিখেছেন, হবিগঞ্জ সিলেটে সন্ত্রাসী হামলার পর রড দিয়ে আঘাত করে আলিফের চোখ নষ্ট করে ফেলার পর কয়েকদিন আগে গাজী সালাউদ্দিন তানভীর জনাব তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট করে। সেই লেখাটা দেখে আমরা তাকে জানাই, এই ধরনের লেখা আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিছুক্ষণ পরেই তিনি তার পোস্ট ডিলিট করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে ওই লেখার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে আর এই ধরনের লেখার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বস্ত করেন। এছাড়াও পার্টির পক্ষ থেকে তাকে এই বিষয়ের জন্য শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়ার মতো গুরুতর শাস্তি দেওয়া হয়। তারপরও বগুড়া জেলা বিএনপির নেতৃত্ব স্থানীয় একজন তার বিরুদ্ধে মামলা করে এবং আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবসে ভোর ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনসিপি নেতা আরও লিখেছেন, একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখলো, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করলো, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করলো, পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করলো, পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এত কিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল, অথচ বিগত ২ বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে কমেন্টে আমাদেরকে নিয়ে এমন কিছু নাই যেটা বলে নাই কিংবা লিখে নাই। সুনামগঞ্জে গ্যাস সংকটের প্রভাব, রান্নাঘর থেকে সিএনজি পাম্পে ভোগান্তি। সুনামগঞ্জে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। মঙ্গলবার ৪ আগস্ট দুপুর থেকে শুরু হওয়া এই সংকটে অধিকাংশ পরিবার রান্না করতে পারেনি। একই সঙ্গে গ্যাস না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে চালকদের। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস টি&ডি সিস্টেম লিমিটেড জানিয়েছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি প্রতিষ্ঠানটি, বরং গ্রাহকদের আপাতত বিকল্প ব্যবস্থায় রান্নার প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় ৪,১৫৫টি আবাসিক সংযোগ, ৫২টি কলোনি সংযোগ, ২৮টি বাণিজ্যিক, ২টি শিল্প, ২টি সিএনজি ফিলিং স্টেশন এবং ২টি জেনারেটর সংযোগ করা হয়েছে। এছাড়া জেলায় প্রায় ৬,০০০ সিএনজি চালিত অটোরিকশা, ২৫০টি লেগুনা, ৪৫০টি কার ও মাইক্রোবাস এবং শতাধিক বাস ট্রাক এই গ্যাস সরবরাহের ওপর নির্ভরশীল।